প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাসী ইয়াসমিন। আমরা প্রতিদিনকার মতো আজকেও দিনের যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হয়ে গেল তা সেখান থেকে 2 থেকে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম বিষয়ে আলোচনায় থাকবে আগামীকাল ভারতের মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে। কালকে শপথ নিচ্ছে মোদী সরকারের নতুন মন্ত্রিসভা। 4 তারিখে আমরা জানি যে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা হলো এবং এই ভারতের লোকসভা নির্বাচনের শপথ অনুষ্ঠানে প্রতিবেশী দেশ সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সরকার প্রধানরা অংশ নিচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে দিল্লিতে পৌঁছেছেন এবং আগামীকালকের যে সন্ধ্যা 7:30টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে এই লোকসভার নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের জন্য যে শপথ হচ্ছে মোদী সরকারের, সেখানে উপস্থিত থাকবেন শেখ হাসিনা সহ মালদ্বীপ, নেপাল এবং আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা। সো আমরা জানি যে ভারতে ইতিমধ্যে সেই দিল্লিকে আইন শৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি চলছে, শুরু হচ্ছে এবং শেষ পর্যায়ে যেহেতু কালকে দিনই সময় আছে, এই বিষয়টি নিয়ে আমাদের প্রথম আলোচনা থাকবে। আমাদের দ্বিতীয় আলোচনা থাকবে একদিন আগে বাজেট শেষ হলো এবং আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে অর্থমন্ত্রী উনি এই 7 জানুয়ারি নির্বাচন হলো এবং ঠিক 5 মাসের মাথায় এই যে বাজেট ঘোষণা হলো, এই বাজেটের আদ্যপান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কতটা সময় পাবো আমরা জানি না। এই বাজেটের আসলে তিনি তো সংকোচন নীতিতে বাজেট দিয়েছেন, এর ভিতরে মূল্যস্ফীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে কতটা মূল্যস্ফীতি হবে, সাধারণ মানুষের জন্য স্বস্তি কতটা হবে আগামী 1 বছর, এটা নিয়েও আলোচনা করব এবং সবশেষে আমাদের আলোচনায় থাকবে, আমরা জানি আর 1 সপ্তাহ বা 10 থেকে 12 দিন পরেই কোরবানির ঈদ হচ্ছে এবং কোরবানির ঈদের পশুর একটা বড় যোগানের ব্যাপার থাকে সারা দেশ জুড়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করার একটু চেষ্টা করব। প্রথমেই যাচ্ছি, মোদির আমন্ত্রণে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী, কাল নতুন সরকারের শপথ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এর আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত হবেন দিল্লি থেকে জয়ন্ত রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক। উনি থাকবেন আমাদের সাথে জুমে আলোচনায় এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে একজন অতিথি আছেন আমাদের স্টুডিওতে, তার সাথে পরিচয় করে দিচ্ছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি একটু শুরু করছি জয়ন্ত রায় চৌধুরী, আপনাকে দিয়েই। আপনি এই ভারতের পুরো নির্বাচনী অবশ্যই ফলো করেছেন। আপনি আগামীকাল মোদির শপথ হতে যাচ্ছে, মোদী সরকারের আগামীকাল সন্ধ্যা 7:30টায়। আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে একদিকে হলো দুটো বিষয় থাকবে আপনার কাছে প্রশ্ন, এক হলো যে এই টানা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বারের মতো এই মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আগামীকাল। এই যে তার এই শপথের মধ্যে দিয়ে প্রতিবেশী দেশ হিসাবে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের জন্য আসলে কি মেসেজ থাকবে সম্পর্কের দিক থেকে, গত 10 বছরে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক নানা দিক দিয়ে বেড়েছে এবং এটা চলতে থাকবে প্রতিবেশী দেশ, বন্ধু রাষ্ট্র হিসেবে। এই নতুন সরকারের সাথে বাংলাদেশও তো নতুন সরকারই গত 5 মাস ধরে, 7 জানুয়ারি নির্বাচন পর এই নতুন সরকারের 5 মাস চলতেছে। সেক্ষেত্রে কেমন হবে আগামী সম্পর্ক, এটা তো থাকবেই প্রশ্ন। কালকে শপথ নিয়ে একটু বলছি। আপনি প্রথম যদি আপনাকে জিজ্ঞেস করি যে আসলে এই শপথের মধ্য দিয়ে এই যে মোদী সরকার কি সরকার গঠন করলো নাকি আসলে এনডিএ সরকার গঠন করতে যাচ্ছে, যেহেতু আপনারা জানেন যে মোদী তো তা প্রথম থেকে বলে আসছিল যে সে 400 আসন পাবে, সেক্ষেত্রে উনি 240 আসন পেলে এবং জোট সরকারকে নিয়ে উনি সরকার গঠন করতে যাচ্ছে। এর প্রেক্ষাপট, এর পরিস্থিতি পরবর্তীতে কি হবে, জনাব জয়ন্ত রায় চৌধুরী? হ্যাঁ, নমস্কার। দেখুন, একদিক দিয়ে একটা মোদী সরকারেরই সরকার গঠন হবে, সে নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। কারণ 240 মানে হচ্ছে যে তারা সবচেয়ে বড় পার্টি পার্লামেন্টে এবং এনডিএ ঘাতক দলের মধ্যে ওনারাই সবচেয়ে বড় থাকবে। তবে হ্যাঁ, যেহেতু এটা কোয়ালিশন গভর্নমেন্ট, সেই অর্থে আগেও এনডিএ ছিল, গত 2 টার্মে এনডিএ সরকারই ছিল, কিন্তু সেখানে বিজেপি হ্যাড মোর দ্যান 50% of the seats. Consequently, বিজেপির ভার বেশি ছিল, বিজেপির প্রসার বেশি ছিল।
এইখানে যারা নতুন নয়, যারা পুরনো ওনাদের যারা সহযোগী দল, তাদের এখন কিছু না কিছু বক্তব্য থাকবে, তারা কিছু না কিছু চাহিদা থাকবে, মন্ত্রিসভার গঠনের মধ্যেও তাদের চাহিদা থাকবে, পরে যে কমন মিনিমাম প্রোগ্রাম থাকবে যেটা দিয়ে সরকার এগিয়ে চলবে প্রথম 100 দিন বা প্রথম 5 বছর, সেটার মধ্যেও তাদের অনেক বেশি চাহিদা থাকবে। স্টেটের জন্য যে স্টেটের তারা রিপ্রেজেন্ট করে, যেমনি জেডিইউ, সেটা মোটামুটি বিহার স্টেটের থেকে এসছে, বিহারের জন্য কিছু না কিছু চাইবে, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু কিছু না কিছু চাইবেন। তো এই যে একটু টানাপোড়া তো থাকবে, সেটা অটল বিহারী বাজপেয়ী এর সময়ও সেটা ছিল, সেটাই এখনো থাকবে। সেটা কতটা মোদী সাহেব সামলাতে পারবেন সেটা আগে গিয়ে আমাদের দেখতে হবে। তবে নরেন্দ্র মোদী যেরকম ব্যক্তিত্বের ব্যক্তি, তিনি মোটামুটি আপনি ভাবতে পারেন যে তিনি যে সরকারই গঠন করবেন সেখানে তিনি প্রথম তারই আওয়াজ থাকবে এবং তারই ডিসিশন ফাইনাল হবে। আমার মনে হয় না তিনি অন্য কোনো ডিসিশনকে সেইভাবে নেবেন। হ্যাঁ, নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন, কিছু না কিছু গিভ অ্যান্ড টেক থাকবে, কিন্তু তার বেশি। আপনি প্রশ্ন করেছিলেন শেখ হাসিনার যে ভারত সফর এবং তার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক তাটা আরো কত দৃঢ় হবে। সেটা নিশ্চয়ই এটা দৃঢ় হওয়াই কথা, কারণ ভারত এবং বাংলাদেশ একটা ট্র্যাজেক্টরিতে আছে রিলেশনশিপে, যেখানে তাদের আরো দৃঢ় হবে। বাংলাদেশের জন্য যেটা দরকারি, কারণ বাংলাদেশের এখন স্ট্যাটাস ইমপ্রুভ করেছে ওয়ার্ল্ড ব্যাংকের র্যাঙ্কিং হিসেবে, তারা এলডিসি থেকে উঠে গিয়ে ডেভেলপ নেশনস এর পর্যায়ে পড়ে গেছেন। সেখানে তাদেরকে যে ওনারা এলডিসি হিসেবে যে অনেকগুলো বেনিফিট পেতেন ট্রেডে, সেগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সেই বন্ধ হবার আগে অনেকগুলো চুক্তি করতে হবে, ট্রেডের চুক্তি করতে হবে, তার মধ্যে একটা অবশ্যই ভারতবর্ষের সঙ্গে হবে। কারণ ভারতের সঙ্গে যদি আপনি বাইল্যাটারাল ট্রেড দেখেন, তাহলে বাংলাদেশের একটা বিশাল একটা বাইল্যাটারাল ট্রেড আছে। ফর্মাল বাইল্যাটারাল ট্রেড, ইনফর্মাল ট্রেড তো আছেই, সেটা আমরা সবাই জানি বর্ডারের উপর দিয়ে হয়। কিন্তু ফর্মাল বাইল্যাটারাল ট্রেড যাতে আরো কন্টিনিউ করতে পারে, আরো দৃঢ় হতে পারে, যাতে যে কটা আমরা ট্যারিফ লাইন, ডিউটি ফ্রি ট্যারিফ লাইন বাংলাদেশকে দিয়েছি সেগুলো যেন থাকে, তার জন্য চর্চা এবং তার জন্য কিভাবে সমঝোতা করা হবে, সেটাই হবে আগের দিনের চ্যালেঞ্জ, বা বলতে পারেন আগের দিনের ওয়ে ফরওয়ার্ড। সেটা আমার মনে হয় কিছুটা, পুরো আংশিক না হলে পরেও কিছুটা, এই যে এখন যে কথাবার্তা হবে দুই বড় নেতার মধ্যে, তার মধ্যে হবেন। শেখ হাসিনাও একটা বিরাট বিজয় জয় করে, উনি ইলেকট্রাল ভিক্টরি জয় করে উনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র মোদীও হয়েছেন। এবার দুজনে মিলে যা কি কথা বলবে সেটা তো ওনারাই বলবে। তবে হ্যাঁ, ইকোনমিক ডিপ্লোম্যাসি একটা বড় অংশগ্রহণ নিশ্চয়ই করবে। আপনার কাছে একটা ছোট প্রশ্ন রেখে আমি স্টুডিওতে ফিরবো। 2014 সাল থেকে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভা বিরোধী দল শূন্য, কারণ সেই যে 10% পাওয়ার কথা বিরোধী দল কেউ পাননি। এবার কংগ্রেস হতে যাচ্ছে লোকসভার বিরোধী দল, এবং সেক্ষেত্রে রাহুল গান্ধী হচ্ছে বিরোধী দলীয় নেতাটা। এইটার কি প্রভাব থাকবে, এটা নিয়ে আপনার কাছে আমি ফিরছি। আমি একটু স্টুডিও থেকে ফিরে আসছি। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, শুনছিলেন জয়ন্ত রায় চৌধুরী যেভাবে বলছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামীতে কেমন হওয়া, এবং কালকে তো শপথ নিতে যাচ্ছে। একই প্রশ্ন আপনার কাছেও যদি করি, যে এই শপথের মধ্য দিয়ে মোদী সরকার কি আসলে সরকার গঠন করতে যাচ্ছে না এনডিএ যাচ্ছে, কি হবে আসলে? যেটা উনি আশা করছিলেন সেটা তো হননি, সেক্ষেত্রে এই যে জোটের ব্যাপারে কি হতে পারে? আমি শুরুতেই আপনার প্রথম প্রশ্নের জবাব দেব। ভারতের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু তুলনাবিহীন সম্পর্ক। এই ধরনের সম্পর্ক বাংলাদেশের সাথে পৃথিবীর আর অন্য কোনো দেশের নেই। শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে অন্য কোনো দুটি দেশ নেই যে দুটি দেশের সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের সাথে তুলনা করা যেতে পারে। কারণ এটি সোজা কথায় রক্তের সম্পর্ক। 71 সালে ভারত আমাদের, শুধু ভারতের সরকার নয়, ভারতের রাজনীতিবিদরা নয়, ভারতের জনগণ, ভারতের সেনাবাহিনী, ভারতের শিল্পীরা সব, মানে সোজা কথায় গোটা ভারত আমাদের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল 1971-এ আমাদের মুক্তি সংগ্রামে। এবং আমাদের পাশাপাশি ভারতীয় সৈন্যরাও কিন্তু শেষ পর্যায়ে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে শরিক হয়েছিল। তাদেরও প্রায় 1016 সৈন্য শহীদ হয়েছে। সুতরাং এই যে বন্ধুত্ব বা এই যে সম্পর্ক, এটি রক্তে লেখা সম্পর্ক। আমরা সবসময় বলে থাকি রক্তের সম্পর্ক। সুতরাং এই ধরনের রক্তের সম্পর্ক কিন্তু আর কোথাও নেই।
আর সম্পর্কটা কিন্তু ভারতের সাথে, ভারতে কে ক্ষমতায় আসলো বা কে আসলো না সেটি কিন্তু কথা নয়। সম্পর্ক ভারত, ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে। সেইখানে আগেও ছিল, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন ভালো সম্পর্ক ছিল। মোদি সাহেব আসার পরে সম্পর্ক একই রয়েছে। কোনো সম্পর্ক কি ডিফার করে না কোন সরকার আসলো, কোন দলের সরকার আসলো? দেখুন, আমরা যদি ইতিহাসটা ঘাঁটি, ইন্দিরা গান্ধীর সময় আমরা অনেক সমর্থন পেয়েছি। 71 সালে আমরা তো বোধহয় এটা বলা যৌক্তিক হবে যে সে সময় ইন্দিরা গান্ধী যদি ক্ষমতায় না থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা পাওয়া খুবই কঠিন হয়ে যেত। নিশ্চিতভাবে 9 মাসে দেশ স্বাধীন হতো না। এরপরে অনেকেই ভেবেছিল, যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো তখন কিন্তু অনেকেই ভেবেছিল ও এখন কংগ্রেস চলে গেছে, সুতরাং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। বাংলাদেশের বিগত সরকারের সাথে কি ভারতের সরকারের একই রকম সম্পর্ক ছিল? একই রকম সম্পর্ক। যে সরকার ছিল বাংলাদেশে, এরা কি আসলে কতটুকু ভালো চেয়েছিল বাংলাদেশে? আমি তো দেখুন, আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। বিজেপি আসার পরে যেটা অনেকেই ভেবেছিল যে সম্পর্কে একটা পরিবর্তন ঘটবে, তা কিন্তু ঘটেনি, তাই না? বাংলাদেশের বিগত সরকারের সাথে আচ্ছা, আগে শোনেন, আগের সরকার, আগে যারা ক্ষমতায় ছিল তারা তো পাকিস্তানপন্থী সরকার ছিল। সোজা কথায়, বঙ্গবন্ধুকে 1975-এ খুন করলো কারা? তারাই খুন করলো যারা বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিবর্তন করতে চেয়েছিল। তাদের নেতাকে ছিল খুনি জিয়াউর রহমান। তো জিয়াউর রহমানের সে চেয়েছিল বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে। তার একেবারে ডে 1 থেকে তার নীতি ছিল ভারত বিরোধিতা, তার নীতি ছিল সাম্প্রদায়িকতা, হিন্দু বিরোধিতা। সুতরাং এই যার নীতি ছিল তার সাথে তো সম্পর্ক ভালো থাকার কোনো কারণ নেই। এবং এরপরে খালেদা জিয়াও কিন্তু একই ধরনের নীতি আপনার অনুসরণ করেছে, ভারত বিরোধিতা, সাম্প্রদায়িকতা। কারণ খালেদা জিয়া, জিয়াউর রহমান এরা সবই কিন্তু ছিল পাকিস্তানপন্থী মানুষ। সোজা কথা, জিয়াউর রহমান তো পাকিস্তানি চর হিসেবে কাজ করেছে 71 সালে, যেটা আমরা এখন মোটামুটি সকলেই জানি। এবং পরবর্তীতে খালেদা জিয়াও কিন্তু সেই পাকিস্তানি প্রেতাত্মা হিসেবেই দেশ পরিচালনা করেছে। সুতরাং ওই সময়ে ভারতের সাথে এই বিএনপি সরকারের সম্পর্ক ভালো না থাকাটাই স্বাভাবিক ছিল। যেমন ফর এক্সাম্পল, তারা যদি তখন ভারতের সাথে বৈরী সম্পর্ক না রাখতো তাহলে এই যে ছিটমহল সমস্যা কিন্তু অনেক 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 আগে সমাধান হয়ে যেত। ফরাক্কা সমস্যা অনেক আগেই সমাধান হতো। কিন্তু যেহেতু তারা অনেক অমীমাংসিত সমস্যা এখনো আছে, কিন্তু এই যে বড় সমস্যাগুলো, সমুদ্র আপনার সীমানা, এই যে বৃহৎ সমস্যাগুলো, তখন বিএনপি সরকার যদি ভারত বিরোধী অবস্থানে না যেত তাহলে এই সমস্যাগুলো অনেক আগেই সমাধান হয়ে যেত। জয়ন্ত রায় চৌধুরীর কাছে যাচ্ছি। আপনার কাছে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা 2014 সাল থেকে বিরোধী দলীয় নেতা শূন্য, এখন এবার পেল এত বছর পর ভারত বিরোধী দল, এবং কংগ্রেসের মতো একটি দল তো অবশ্যই বিরোধী দল, সেক্ষেত্রে রাহুল গান্ধী হতে যাচ্ছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের যে রাহুল গান্ধী বিরোধী দল নেতা হতে যাচ্ছে। এর প্রভাব কি হবে আগামী 5 বছর? একটু ছোট করে যদি বলেন আমাদেরকে, সময় স্বল্পতা আছে। প্রথমত জানাই যে বিরোধী দলের যদিও সেই যে আমাদের যে নিয়ম সেই হিসেবে 10% না থাকলেও লিডার অফ অপোজিশন অনেকদিন ধরে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের সাংসদ ছিলেন। রাহুল গান্ধী হওয়াতে এবং কংগ্রেস এবার প্রায় 20% কাছাকাছি সিট শেয়ার পাওয়াতে ন্যাচারালি একটা অপোজিশনের একটা স্ট্রেংথ বাড়ে। ওভারঅল ইন্ডিয়া ব্লক যেটা, তার মোটামুটি আপনি দেখতেই পাচ্ছেন 237-এর মতন 229-এর মতন তাদের আসন আছে, অর্ধেকের কাছাকাছি, অর্ধেক নয় বা অর্ধেকের কাছাকাছি। সেই জন্য তাদের একটা স্ট্রেংথ আছে এবং ন্যাচারালি পার্লামেন্টারি ডেমোক্রেসি আরো ভাইব্রেন্ট হবে, আরো কথাবার্তা, আরো ডিবেট হবে। এবং পার্লামেন্টে কোনো বিল পাস হওয়ার আগে, যে কোনো বিশেষ করে যে বিলে 2/3 মেজরিটির দরকার, সেখানে বিরোধী দলকে সাথে নিয়ে যেতে হবে। এটা খুব একটা অসুবিধাজনক ব্যাপার নয়, আগেও এরকম হয়েছে, বিরোধী দলকে সাথে নিয়েই অনেক বিল পাস হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাস তো আপনারা জানেনই যে বাংলাদেশ যখন গঠন হচ্ছিল সেই সময় ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী, যিনি তখন লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, তাকে বিভিন্ন দেশে দূত হিসেবে পাঠিয়েছিলেন বাংলাদেশের হয়ে পক্ষে কথা বলার জন্য। তো এটা একটা আমার মনে হয় একটা নজিরহীন ব্যাপার।
যেখানে লিডার অফ দ্য অপোজিশন এবং প্রাইম মিনিস্টার একই সঙ্গে কথা বলেছে এবং একই জিনিসের জন্য ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে ডিমান্ড করেছেন। তো এটা তো আমাদের আগেরও একটা কনস্টিটিউশনাল হিস্ট্রি যেহেতু আছে, আমার মনে হয় এটা করা খুব একটা ডিফিকাল্ট হবে না। রাহুল গান্ধী থাকাতে একজন, যদিও তিনি এখন আর ইয়াং সংসদ তাকে বলা যাবে না, আমারই বয়সের কাছাকাছি তিনি, কিন্তু তবুও তিনি বলা যায় যে নট সো ওল্ড একটা লিডার অফ দ্য অপোজিশন থাকবে, অধীরের থেকে অনেকেই বয়সে কম, which should lend some kind of vibrancy to the opposition. Thank you. অসংখ্য ধন্যবাদ জনাব জয়ন্ত রায় চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে CSRM জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত CSRM জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি একটু বাজেট নিয়ে। এই বাজেট আর্থিক খাতে সুশৃঙ্খলায় কতটা সহায়ক হবে এমন একটি শিরোনাম নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমার সাথে তো স্টুডিওতে একজন অতিথি আছেনই, আমার সাথে এখন জুমে যুক্ত হবেন ডক্টর আহমদ আল কবির, অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান রূপালী ব্যাংক। আপনাকে স্বাগত জানাচ্ছি আহমদ আল কবির। আপনাকে দিয়েই যাচ্ছি আপনার কাছেই, কারণ আপনি তো অর্থনীতিবিদ, অর্থের খুঁটিনাটি বিষয়ে খুব ভালো বিশ্লেষণ নিশ্চয়ই আপনি করবেন। এই যে বাজেট হলো ডক্টর আবুল হাসান মাহমুদ আলীর 7,97,000 কোটি টাকার যে ব্যয়ের ফর্দ উনি দেখিয়েছেন, আমরা জানি নানা বৈশ্বিক নানা অর্থনৈতিক চাপের মধ্যে দেশ একটা নানা বড় ধরনের অর্থনৈতিক সংকট এর মধ্যেই আছে গেল কয়েক বছর, এবং গত এক বছর তো নানা ধরনেরই হচ্ছে, নতুন নতুন দেশে যুদ্ধ হচ্ছে। আর সেক্ষেত্রে মূল্যস্ফীতির বড় ধরনের একটা চাপ সরকারের উপর তো যাচ্ছে। এই মূল্যস্ফীতি কতটা আসলে চ্যালেঞ্জ সরকার বলেছে বাজেটের আগেই, সেটা কতটা আসলে করতে পারবে সাধারণ মানুষের জন্য? এই বাজেটে কোনো সুখবর আছে কিনা, স্বস্তি আছে কিনা? একই সাথে আপনার কাছে প্রশ্নটা রেখেই দেই, রিজার্ভ নিয়ে যে সমস্যা, রিজার্ভ তখনই বাড়ে যখন বৈদেশিক বিনিয়োগ আসে, কিন্তু আমাদের তো বড় ধরনের একটা চাপের মধ্যে আমরা আছি, ব্যয় নিয়ে আছি, কারণ আমরা অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে আছি বিভিন্ন প্রকল্পের সাথে, IMF সহ বিভিন্ন প্রকল্পের। সেক্ষেত্রে আসলে কি হতে পারে, আগামী এক বছর প্রভাব কি পড়তে পারে এই বাজেটের? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, যেটা হচ্ছে বিশ্বব্যাপী যে ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিশ্ব পণ্য বাজারে অস্থিরতা, এবং বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে মুদ্রাস্ফীতি, যদিও অনেক দেশ এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে, আমাদের সার্বিক অর্থনীতিকে চাপের মধ্যে রেখেছে। এটা বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, এবং আমরাও মনে করি যে এই চাপটাকে অস্বীকার করে যদি বাজেট উপস্থাপন করা হয় বা বাজেটের কর্মসূচি গ্রহণ করা হয়, তবে এটা ঠিক হবে না। এবং আমরা যখন বাজেট পর্যালোচনা করি, বাজেটকে দেখি, আমরা মনে করি যে এই বিষয়গুলোকে তারা অনুধাবন করেছেন, এবং বাজেটকে যেটা হচ্ছে বাজেটে অনেক ধরনের একটা মানে আমি বলবো সংকুচনমুখী না বললেও আমি বলবো যে অনেক সতর্কতার সাথে বিভিন্ন দিকগুলোকে, খরচের খাতগুলোকে চিহ্নিত করা হয়েছে, এবং যে অপ্রয়োজনীয় যেগুলা যে কম প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলোকে আমদানিতেও বিভিন্ন ধরনের করারোপ করা হয়েছে। এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে আমি যেটা বলবো, যেটা হচ্ছে যে আমাদের অর্থনীতির জন্য সার্বিক চাবিকাঠি হচ্ছে আমাদের কৃষি। কৃষিকে শক্তিশালী করার প্রচেষ্টা আছে এই বাজেটে। আমাদের আরেকটি জিনিস যেটা হচ্ছে যে রিমিটেন্স প্রবাহকে বাড়ানোর কথাও অঙ্গীকারগুলো এইখানে আছে, তবে ডিটেইলস পরিকল্পনাগুলো যদিও বাজেটে এটা উপস্থাপন করা সম্ভব না, তবুও এই কথাগুলো যদি আরেকটু ব্যাখ্যা থাকতো তবে হয়তো আরেকটু ভালো হতো। তবে আমাদেরকে এই বৈদেশিক আর রাজস্ব আদায়ে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে রাজস্ব আদায়ে আমাদের যেটা মূল জিনিস যেটা হচ্ছে যে কর না বাড়িয়ে আমরা কিভাবে রাজস্বকে বাড়াতে পারি, এবং এই রাজস্ব বাড়ানোর জন্য
সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে, যেটা হচ্ছে যে করের বিস্তৃতি বৃদ্ধি। জনাব আহমদ আল কবির একটু থামাচ্ছি, আপনাকে প্রশ্নটা করে নিচ্ছি। সেটা হলো যে 2021-22 অর্থ বছরের পর এই 2 বছর বাদে এবার আবার 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান বাজেটে রাখা হলো। এইটা আসলে কতটা কাজে দিবে? আমি খুব এটাতে খুব যে কাজে দেবে বলে আমি মনে করি না। আমি মনে করি আমাদের অতীত অভিজ্ঞতা বলছে যে এটাতে খুব যে অ্যাট্রাক্ট করা যায় এটা না। তবে কথা হচ্ছে যে এইটাতে যে প্রবণতা থাকে অনেক সময়, যে দেশের থেকে নিয়ে যাওয়ার প্রবণতা থাকে, এটা অনেকে এটার থেকে একটু রেস্ট্রেইনড হয় এবং তারা নিজেদের হয়তো কিছু টাকাগুলোকে এটা করা লিগ্যালাইজ করে। কিন্তু এই টাকাগুলোর অবস্থাকে তো বিচার বিশ্লেষণের মধ্যে নিতে হবে। এই কালো টাকা যেগুলোকে আমরা ব্ল্যাঙ্কেট বলছি কালো টাকা, তারা হয়তো কর দেয় নাই, এই জন্য এটাকে কালো টাকা হয়ে যাবে, এটা ঠিক না। এটা হয়তো কর না দেওয়ার ফলে এটা বৈধভাবে যেটা প্রদেয় কর না দেওয়ার ফলে একটা অবস্থা হয়, এটাকে আমি কালো টাকা বলতেও চাই না সবগুলো। কিন্তু এর মধ্যে কালো টাকাও আছে যেটা অবৈধভাবে অর্জিত টাকা, ওইগুলাকে আমি বড় করি। কারণ এই দুইটার মধ্যে একটা পার্থক্য আমাদেরকে করতে হবে এবং এইটা করা হয়নি বাজেটে। কিন্তু আমার মনে হয় এই দুইটার মধ্যে যদি পার্থক্য করে নেওয়া হয়, সোর্স গুলা যদি থাকে যে দেশের ভিতরে বা বাইরের থেকে বৈধ টাকা যেটা, এইটাকে যদি আমরা যদি এই ট্যাক্স দিয়ে যদি তো এটার মধ্যেও বৈষম্য সৃষ্টি হবে। যারা নর্মাল ট্যাক্স দিচ্ছে তারা 30% দিবে, আর যারা অবৈধ টাকা সাদা করবে তারা 15% দিবে। এটার মধ্যেও একটা বৈষম্যের কথা আসছে আলাপ আলোচনা। গত কয়েক বছর থেকে ব্যাংক খাতের যে অনেক অব্যবস্থাপনা আমরা শুনতে পাচ্ছি এবং এই কারণে ব্যাংক খাতকে মানে একীভূত করা হচ্ছে, মার্জ করা হচ্ছে একটার সাথে আরেকটা। সেক্ষেত্রে ঋণ খেলাপিদের যে প্রসঙ্গ আসে, এইটার কোনো কিছু সুরাহা হবে এই বাজেটের পর? না, এই বাজেট থেকে এটার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও আমি বলবো যে এটাই একটা প্রায়োরিটি। অর্থনৈতিক খাতে যদি শৃঙ্খলা আনতে হয়, অর্থনীতির খাতগুলোতে যদি আমাদেরকে যদি পরিকল্পিতভাবে এগোতে হয়, অর্থনীতিকে সলিডিফাই করতে হয়, তবে অবশ্যই ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ আনতে হবে এবং ব্যাংকিং খাতের যে বিশৃঙ্খলা আছে সেইগুলোকে আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই শৃঙ্খলার কর্মসূচি কিছু ইদানিং কিছু নেওয়া হয়েছে, এইগুলা আমি বলবো এনাফ না, কিন্তু এইগুলাকে একটা সঠিক পথ বলবো এবং এইটাকে যদি আরো স্ট্রেংথেন করা যায়, এবং এটা হয়তো বাজেটে পুরো ব্যাখ্যা করার বিষয় না, বাজেট থেকে এটা যে পুরো জিনিস, কিন্তু এটার কথা অঙ্গীকার করা হয়েছে যে বাজেটে যে হ্যাঁ ব্যাংকিং খাত থেকে ঢেলে সাজানো হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আহমদ আল কবির, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা স্টোরিতে ফিরছি। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, বাজেট নিয়ে বিশ্লেষণ, একই প্রশ্ন আপনার কাছে। দেখুন, যে প্রশ্নগুলো আসলো, মুদ্রাস্ফীতি, কালো টাকা সাদা করার প্রশ্ন, রিজার্ভ সব নিয়ে এবং ব্যয়ের অনেক বড় একটা খাত। গত কয়েক বছরে সারা বিশ্বে কতগুলো অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিত ঘটনা সারা পৃথিবীর অর্থনীতিকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। প্রথম করোনা, কয়েক বছর করোনার যে আক্রমণ সেটা, এরপরে করোনা শেষ হওয়ার আগেই শুরু হলো ইউক্রেন যুদ্ধ, তারপরে গাজায় ইসরায়েলের আক্রমণ, সব কিছু মিলে গোটা বিশ্বের অর্থনীতিকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি বহুদিন পরে, মাস দুয়েক আগে বিলেতে গিয়েছিলাম। সেখানে যে আমি কিন্তু আগের যে বিলেত, সেই বিলেতের সাথে এই বিলেতের মিল খুঁজে পাইনি। জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে, এবং আপনারা জানেন যে সে দেশে কিন্তু সবাই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করে, যেটাকে মর্গেজ বলা হয়। বাড়িটা মর্গেজ রেখে আপনার বাড়ি কিনে, তো মর্গেজের যে পয়সা দিতে হয় সেটা দেখলাম দ্বিগুণ বেড়ে গেছে। যার ফলে বাড়ির মালিকরা প্রায় সকল বাড়ি, প্রায় না, আপনার 99% বাড়ির মালিকই কিন্তু ব্যাংকে বাড়ি মর্গেজ রেখে তারপরে বাড়ি কিনে থাকে, এবং সেখানে তাদের সুদ দিতে হয়। সুদের হার এত বেড়ে গেছে যে তারা সবাই আপনার ডুবো অবস্থার মধ্যে রয়েছে। জিনিসপত্রের দাম অনেকভাবে বেড়ে গেছে। এটা শুধু বিলেতের না, আমি বিলেতে যেহেতু আমি নিজে দেখেছি,
সমস্ত ইউরোপে এবং অন্যান্য দেশেও, জাপান বলেন বা সমগ্র বিশ্বে কিন্তু একই অবস্থা। তো সেই পরিস্থিতিতে যে বাজেটটি দেওয়া হলো এটিকে বলা হচ্ছে যে অত্যন্ত কঠিন সময়ের কঠিন বাজেট। এইখানে অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু এই বাজেটটি করেছেন এবং এইখানে এখন যিনি আমাদের অর্থমন্ত্রী রয়েছেন উনি বেশ অভিজ্ঞ একজন অর্থমন্ত্রী যিনি রয়েছেন বেশ অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ। ইনি সংক্ষিপ্ত আকারের বাজেট করেছেন এবং সেইখানে যাতে আপনার ব্যয়টা কম হতে পারে, কারণ উনিও বলেছেন এমনকি মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি কমানো, কারণ মুদ্রাস্ফীতি নিঃসন্দেহে অনেক বেড়ে গেছে, শুধু আমাদের দেশে বাড়েনি, সারা পৃথিবীতে বেড়েছে। সুতরাং এর সাথে কিন্তু জলবায়ুর যে আপনার পরিবর্তন সেটিও কিন্তু একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তারপরে কিন্তু এর বাইরেও কতগুলো জিনিস আছে, যেমন আপনার ডিফল্টার, ব্যাংক ডিফল্টার আপনার ঋণ নিচ্ছে না, ঋণ ফেরত দিচ্ছে না আমাদের দেশে। এদের বিরুদ্ধে একদিনে হয়নি, কিন্তু এখানে কিন্তু ঢিল দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে ঋণ কালেক্ট যারা আপনার ঋণ খেলাপিদের কাছ থেকে পয়সা উদ্ধার করার সমস্ত লিগ্যাল মেকানিজম কিন্তু রয়েছে। সেগুলোকে যদি আগে থেকেই কঠোরভাবে দমন করা হতো তাহলে হয়তো ঋণ খেলাপির যে অবস্থাটা বিরাজ করছে, যেমন আপনার কি বলে ওই যে পিকে হালদার ইত্যাদি ইত্যাদি, এদের এবং অন্যান্য যারা ঋণ খেলাপি রয়েছে, খুব অনেক সময় আমরা শুনতে পাচ্ছি কোটি কোটি টাকা ঋণ খেলাপি। এটা যদি নিয়ন্ত্রণ করা যেত, সেখানে যদি শৃঙ্খলা আনা যেত, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। তারপর আরেকটা ছোট বিরতি নিয়ে আসি এরপরে আলোচনার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরেকটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। তার আগে ধন্যবাদ জানাতে চাচ্ছি ডক্টর আহমদ আল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য আপনাদেরকে। এই শেষকালে এসে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি কোরবানিতে পশুর যোগান নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য জুমে যুক্ত আছেন মোহাম্মদ ইমরান, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে জনাব ইমরান সাহেব। প্রশ্নটা আপনাকেই করছি, আপনি যেহেতু ডেইরি ফার্মের সাথে যুক্ত আছেন, বলা হচ্ছে মানে একটা তথ্য, আপনাদেরই তথ্য এটা, যে গত 10-11 বছরের ভিতরে সবচেয়ে বেশি এবার পশু, গরু এবং মহিষ কোরবানি হতে যাচ্ছে এবং আছে সেই যোগানটা দেশে, মানে 5,16,000 বেশি আছে গত বছরের চেয়েও। তো এই আপনাদের মানে বেশি থাকার উপর কি ডিপেন্ড করে আসলে, যে মানুষ কি তাহলে কম দামে পশু কিনে কোরবানি দিতে পারবে? মানুষ তো কম দামে গরু মহিষের মাংস কিনতে পারে না অন্য সময় কোরবানি ছাড়া। কোরবানিতে প্রভাব কি পড়বে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি আপনাকে একটা কথা বলি, যে কোরবানির কাস্টমার বেসিক্যালি যারা, তারা আসলে বছরে একবারই গরু কিনে থাকেন, যার কারণে আসলে ওনাদের ধারণা নাই যে গত বছর আসলে এই সাইজের গরু কত দিয়ে কিনছেন, এই বছর এই সাইজের গরুটা আসলে কত দিয়ে কিনতেছেন। তো আমাদের খামারগুলোতে আমাদের স্কেল আছে, যে গত বছর যদি কেউ বলেন যে হাটের থেকে ভাই আমি এত বড় গরু কিনছি এত দাম দিয়ে, এটা আসলে 100% গ্রহণযোগ্য কথা না। কিন্তু আপনারা যদি খামার থেকে এসে কিনেন, দেখা গেছে যে আমাদের স্কেল আছে, আপনি বলতে পারেন যে গত বছর আমি 500 টাকা কেজি গরু কিনছি 400 কেজির নিচে, তাহলে এই বছর সেটার দাম কত। এইটা কিন্তু একটা ডেফিনেট এক্সাম্পল। যেমন আমরা 400 কেজির নিচে গত বছর বিক্রি করছি হচ্ছে 525 টাকা কেজি, ইনক্লুডিং ডেলিভারি অ্যাট ইউর ডোরস্টেপ। সেই দামটাই কিন্তু আমরা এবার 25 টাকা কেজিতে কমাই দিছি, 500 টাকা করে দিছি, অলমোস্ট 5% ডিসকাউন্ট, লেস প্রাইসে আমরা বিক্রি করতেছি। বাট সারা বছর গত বছরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের কিন্তু ফিড কস্ট প্রায় 10 to 15% বেশি ছিল। তো এই বছর আমরা আসলে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে যেহেতু চাহিদার থেকে যোগান অনেক বেশি আছে। প্লাস এই মুহূর্তে আমাদের খামারিদের সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে চারিদিকে বর্ডার খুব বেশি উন্মুক্ত ভাবে খোলা। গত 3-4-5 বছর আমরা এইরকম বর্ডার খোলা কখনো নজরে আসে নাই। এই বছর প্রচুর পরিমাণে প্রত্যেকদিন হাজার হাজার
বর্ডার দিয়ে গরু ঢুকতেছে। তো জনাব ইমরান সাহেব সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে যে বর্ডার খোলা থাকার কথা না, কারণ ইতিমধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলেছে যে পরিমাণ পশু দেশ উৎপাদন হচ্ছে আসলে ভারত থেকে পশু আনার কোনো কারণই নেই। সেক্ষেত্রে বর্ডারকে তারা কিভাবে স্ট্রেংথেন করবে আরো বেশি সেটা তারা নিশ্চয়ই দেখবেন। কিন্তু প্রশ্নটা হলো, তার মানে আপনি কি একটা বলতে পারবেন যে এবছর মানুষ গেলবারের চেয়ে কমে পশু কিনতে পারবেন কোরবানির জন্য? আমরা আমাদের খামার থেকে গত বছর যে গরুটা আমরা 525 টাকা কেজি লাইভ ওয়েট সেল করছি, এই বছর আমরা এটা 500 টাকা কেজি লাইভ ওয়েট সেল করতেছি। মানে গত বছর থেকে অলরেডি এই বছরে আমরা 5% লেস প্রাইসে সেল করতেছি, এবং সারা বাংলাদেশের চিত্রই এটা। সেটা তো আপনারা করছেন, কিন্তু বাজারে কি একই চিত্র? জি, মানে বাজারে আর আপনাদের মানে খামারে আর বাজারে সারা বাংলাদেশের চিত্রই এটা, সারা বাংলাদেশের চিত্র। যেহেতু চাহিদার থেকে যোগান বেশি, সেহেতু দাম কমে বিক্রি করতেই হবে। এখন লাভ হোক আর না হোক, দাম যেহেতু চাহিদার থেকে যোগান বেশি, দাম কম হওয়া ছাড়া কোনো যুক্তি নেই। এত পশু বাড়লো, এটা যদি একটু জানতে চাচ্ছি, মানে এক বছরে আসলে আমাদের তো পশুটা এই যে গোশতের জন্য যে গরুগুলা, এগুলো আসে কোথা থেকে? এগুলো আসে হচ্ছে আমাদের ডেইরি প্রোডাকশন থেকে। আমাদের প্রত্যেক বছর দুধেরও কিন্তু আমাদের উৎপাদন বাড়তেছে বাংলাদেশে। একটা গরু কখন দুধ দেয়? যখন সে বাচ্চা দেয়। বাচ্চা দিলে আমরা ধরে নেই যে অর্ধেক 50% হয় মেল, 50% ফিমেল। 50% মেল বাচ্চাটা 2 বছর 2.5 বছর বয়সে দে এন্ড আপ ইন বিফ ইন্ডাস্ট্রি, বাট 2 বছর 2.5 বছর বয়সে একটা ফিমেল goes to contribute themselves in the dairy industry. তো ডেইরি ইন্ডাস্ট্রিতে তারা 4-5 বছর 6 বছর কন্ট্রিবিউট করার পর কিন্তু they also end up in the beef industry. তো সুতরাং দুধের যেহেতু আমাদের যোগান বাড়তেছে, দুধের যেহেতু আমাদের দেশে উৎপাদন বাড়তেছে, অটোমেটিক্যালি আমাদের দেশে এই মাংসের গরুর উৎপাদন অটোমেটিক্যালি, ইটস বাই ডিফল্ট। মানে বলতে পারেন মাংসের গরুগুলা হচ্ছে আমাদের দেশের ওই ডেইরি ইন্ডাস্ট্রির একটা বাই প্রোডাক্ট। খামার থেকে যারা পশু কিনবে আর বাজার থেকে কিনবে কোনো ডিফারেন্স আছে দামের, নাকি কম বেশি আছে? আমার কাছে মনে হয় একটু বেশি হতে পারে হাটের দামটা, বিকজ হাট থেকে কেনার পরে আবার হাসিল দিতে হয় 5%, প্লাস আবার হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হয়, এক্সট্রা লেবার চার্জ দিতে হয়। এই সব কিছু কম্পেয়ার করলে হয়তো একটু বেশ কম হতে পারে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইমরান আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা স্টোরিতে ফিরছি। জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই ভালো খবর যে পশু বাড়ছে কোরবানির সময় যখন বছরে আসে, কিন্তু এটার প্রভাব আসলে কি আসলে পরে অন্য সময়গুলিতে পড়ে? যেহেতু বাড়ছে তো আর একদিনে বাড়ে নাই, দীর্ঘদিন থেকে, তো কেন এত টাকা দিয়ে মানুষকে মাংস কিনে খেতে হয়? এবং কোরবানিতেই তো প্রভাবটা আসলে কতটা পড়বে? আমরা প্রতি বছরই কোরবানির পর শুনি যে পশুর দাম বেড়ে যাচ্ছে। দেখুন, যেহেতু পশুর সংখ্যা বাড়ছে, আমরা তো নিজেরাই দেখতে পাচ্ছি বাড়ছে, তো সেই অর্থে এটির কিন্তু প্রভাব আমাদের অর্থনীতিতে অনেকভাবেই আসে। প্রথমত, পশু আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে না, বা পশুর মাংস ইম্পোর্ট করতে হচ্ছে না, সেই অর্থে কিন্তু দেশের আপনার যে আমদানির জন্য যে পয়সা খরচ হতো, সেই পয়সা খরচ হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে পশুর অভাব থাকলে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে কিন্তু আপনার পশু আনা হয় এখানে, এবং সেইখানে বর্ডার খোলা থাকলে এর অনেকগুলো কিন্তু নেতিবাচক দিক রয়েছে। এই চোরাচালানের কারণে কিন্তু আপনার বর্ডার কিলিং হচ্ছে। আমরা প্রায়ই দেখি যে বর্ডারে গুলি করে লোক মারা হচ্ছে। তো এইটার একটা বড় কারণ কিন্তু সেখানে চোরাচালানের যে ব্যবসাটা। এখন পশু বাড়ার ফলে এমন একটা সময় আসবে যখন আর ভারত থেকে কোনো পশু আমাদের চোরাচালানির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আর ফিরিয়ে আনতে হবে না। এর ফলে আপনার একটা ইকোনমিক থিওরি হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে থিওরিটা, যদি সাপ্লাই বেশি হয় তাহলে আপনার চাহিদা পূরণ হয় এবং দরও কিন্তু কমে যায়। তো সেই অর্থে দর তো কমবে, এবং যেটা আমরা এতক্ষণ শুনলাম ইমরান সাহেবের মুখে, যে এর ফলে মূল্য কমাতে তারা বাধ্য হচ্ছেন, অর্থাৎ মূল্য কমে যাচ্ছে। কিন্তু এখানে একটি কথা আছে, ঈদের সময় অনেক সময় কিন্তু মানুষ যারা ধনী লোক বা প্রভাবশালী হতে চায়, তারা কিন্তু প্রতিযোগিতা করে একটা দামি জিনিস, দামি আপনার গরু বা মহিষ
ক্রয় করে মানুষকে দেখায় যে আমি বিরাট একজন মানুষ। এগুলো কিন্তু প্রভাব বিস্তার করে থাকে মূল্য বৃদ্ধি বা। আমরা একটু মোহাম্মদ ইমরান সাহেবের কাছে একটু ছোট প্রশ্ন নিয়ে যাচ্ছি আমরা শেষ পর্যায়ে একদম অনুষ্ঠানের। জনাব ইমরান সাহেব, যদি আপনি বলেন যে আপনি যেটা বলছিলেন আশঙ্কার কথা, এখনো বর্ডার দিয়ে অনেক পশু আসছে, গরু আসছে, এইটার ব্যাপারে আসলে আর কি সুরাহা হতে পারে? কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সরকারের সাথে? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ উনি যথার্থ পদক্ষেপ নেবেন। এই বর্ডার দিয়ে গরু আসার কারণে কিন্তু আমাদের দুইটা খুব খারাপ প্রভাব পড়ে। একটা হচ্ছে আমাদের প্রান্তিক কৃষকদের গরুগুলো অবিক্ত থেকে যাবে। এর থেকে বড় থ্রেট হচ্ছে এই বর্ডার দিয়ে যখন এই গরুগুলো আসে, ওইগুলা প্রচুর রোগাক্রান্ত গরু থাকে এবং অনেক রোগ বালাই নিয়ে আসে। গত 3-4 বছরে আমাদের দেশে ইন্ডিয়া থেকে অনেক কম গরু আসছে, যার কারণে আমাদের দেশে এফএমডি, আমরা যে খোরা রোগ বলি, গরুর খোরা রোগের মানে উপদ্রব আমাদের দেশে অলমোস্ট 60-70% কমে গেছিল। বাট এই রিসেন্টলি এই ঈদের এই মৌসুমটাতে, এই মুহূর্তে পার্টিকুলারলি গরু আসাটা চারিদিকে এই মানে এই খোরা রোগের উপদ্রবটা এবং লাম্পি স্কিন ডিজিজের উপদ্রবটা নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে এই 11th আওয়ারে। এটা আসলে আমাদের জন্য বিশাল বড় একটা থ্রেট। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইমরান, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকেও কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল একই সময়।